আজকে আমরা বাংলাদেশের রাজনীতির এমন এক পট পরিবর্তন নিয়ে কথা বলবো যা সত্যি বলতে অনেককেই একদম চমকে দিয়েছে। স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন, ৬৮। শুধু একটা সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই হলো ২০২৬ সালের জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামের জেতার সংসদীয় আসনের সংখ্যা। ভাবা যায় একটা একক দল হিসেবে যা তাদের ইতিহাসে সবচাইতে বেশি। তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে, যে দলটাকে বারবার নিষিদ্ধ করা হলো সেই দলটা আখির কিভাবে দেশের প্রধান বিরোধী শক্তি হয়ে উঠল। চলুন এই পুরো জার্নিটা একবার কাছ থেকে দেখা যাক। দেখুন, এই অবিশ্বাস্য কামব্যাকের কারণটা বুঝতে হলে আমাদের কিন্তু একটু পেছনে ফিরে যেতে হবে, একেবারে শুরুতে, মানে দলটার বিতর্কিত অতীতে, বিশেষ করে 1971 সালে, মানে বাংলাদেশের জন্মলগ্নে তাদের ভূমিকাটা ঠিক কী ছিল সেটা জানাটা খুবই জরুরি। 1971 সালের প্রেক্ষাপটটা ছিল একদম সাদা কালোর মতো দুটো ভিন্ন আদর্শের লড়াই। একদিকে ছিল জামায়াত ইসলামী, যারা চেয়েছিল অখণ্ড পাকিস্তান, মানে তারা চেয়েছিল পাকিস্তান যেন না ভাঙে। আর ঠিক তার বিপরীতে ছিল মুক্তিকামী শক্তি, যাদের একমাত্র লক্ষ্য ছিল একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সময় দলটির ভূমিকা নিয়ে কিন্তু বেশ কিছু গুরুতর অভিযোগ আছে। যেমন ধরুন, তারা তো সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাদের নেতারা তখন পাকিস্তানপন্থী শান্তি কমিটি তৈরিতে সাহায্য করে। এমনকি দলটা তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের বিরুদ্ধে আধা সামরিক আল বদর বাহিনী তৈরির মতো মারাত্মক অভিযোগও আনা হয়। তো দেশ স্বাধীন হওয়ার পর এর ফলাফলটা আসতে খুব বেশি দেরি হয়নি। ১৯৭২ সালে বাংলাদেশের নতুন সংবিধানে একটা বড় পরিবর্তন আনা হয়। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা হয়। আর এই একটা আইনই জামায়াতে ইসলামী বলতে গেলে পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে গেলে তো আর আজকের এই আলোচনা হতো না, তাই না? এরপর থেকেই শুরু হয় দলটার এক অদ্ভুত রাজনৈতিক চক্র। একবার নিষেধাজ্ঞা, তো আরেকবার জোট। রাজনীতির ভেতরে আর বাইরে তাদের এই আসা যাওয়ার খেলাটা চলতেই থাকে। ওদের রাজনৈতিক ইতিহাসটা আসলেই একটা রোলার কোস্টার রাইডের মতো। এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথমে ৭২ সালে নিষিদ্ধ হলো, তারপর ৭৯ সালে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আবার রাজনীতিতে ফিরে এলো। এরপর একটা লম্বা লাফ। ২০০১ সালে তারা বিএনপি নেতৃত্বাধীন সরকারে যোগ দিল, যা ছিল একটা বিশাল ব্যাপার। কিন্তু আবার পতন। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট তাদের নির্বাচনে অংশ নেওয়ার নিবন্ধনটাই বাতিল করে দিল। আর একদম হালে ২০২৪ সালে নিষেধাজ্ঞা দেওয়া হলেও মাত্র কয়েক সপ্তাহের মধ্যে নতুন অন্তর্বর্তী সরকার সেটা তুলেও নিল। কি অদ্ভুত, তাই না? আচ্ছা, দলটার মূল আদর্শটা আসলে কি? এটাকে বলা হয় ইকামতে দিন, মানে ধর্ম প্রতিষ্ঠা। জামাতের মতে এর মানে হল রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যদিও এখানে একটা কথা আছে, অনেক সমালোচক, এমনকি কিছু ইসলামী পণ্ডিতও বলেন যে এটা আসলে একটা বড় ধর্মীয় ধারণার খুবই সংকীর্ণ একটা রাজনৈতিক ব্যাখ্যা। চলুন এবার আরেকটু সামনে এগোনো যাক, ২০১০-এর দশকে। এই সময়টা দলটার জন্য কিন্তু আরেকটা বড় ধাক্কা নিয়ে আসে। ২০১০ সালে আওয়ামী লীগ সরকার ১৯৭১ সালের যুদ্ধ অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। আর এর ফলে জামায়াতের একেবারে টপ লেভেলের নেতারা, যেমন মতিউর রহমান নিজামী বা আলী আহসান মুজাহিদের মতো ব্যক্তিত্বরা অভিযুক্ত হন। লম্বা বিচার প্রক্রিয়ার পর তাদের অনেকেই মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হন, আর বেশ কয়েকজন সিনিয়র নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর এই পুরো প্রক্রিয়ার শেষ পর্যায়ে ২০১৩ সালে সুপ্রিম কোর্ট দলটার নির্বাচনী নিবন্ধন বাতিল করে দেয়। বলা বাহুল্য, এটা ছিল তাদের জন্য এক বিরাট বিপর্যয়। কিন্তু কথায় আছে না, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সব হিসাব নিকাশ হঠাৎ করেই বদলে যেতে পারে। ২০২৪ সাল যেন ঠিক সেভাবেই জামায়াতের জন্য একটা অপ্রত্যাশিত সুযোগ তৈরি করে দিল, যা তাদের ভাগ্যটাই পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। তো প্রশ্ন হল, এই রাজনৈতিক প্রেক্ষাপটটা এত দ্রুত কিভাবে বদলে গেল? এর পেছনে আসলে ৩টা বড় ঘটনা ছিল। ১. জুলাই বিপ্লব নামে পরিচিত বিশাল একটা ছাত্র আন্দোলন সরকারকে বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। ২. ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারে পতন ঘটে, যা একটা রাজনৈতিক শূন্যতা তৈরি করে। আর ৩. নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়েই জামায়াতের ওপর থেকে শেষ নিষেধাজ্ঞাটা তুলে নেয়। ব্যাস, খেলার মোড় ঘুরে গেল।
জামায়াতের এই ফিরে আসার গল্পটা বুঝতে হলে তাদের ছাত্র সংগঠন মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিকাটা কিন্তু বুঝতেই হবে। দেখুন, মূল দলটা যখন জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত, শিবির তখন চুপচাপ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নিজেদের ভিত্তি মজবুত করে। আর ২০২৪ সালের আন্দোলনে এবং এর পরপরই বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে তাদের যে সাফল্য, সেটাই কিন্তু মূল দলটার ফিরে আসার রাস্তাটা অনেক সহজ করে দিয়েছে। তাদের নির্বাচনী সাফল্যের এই নাটকীয় পরিবর্তনটা এই চার্টটা দেখলে একেবারে পরিষ্কার হয়ে যায়। একবার ভাবুন তো, ২০০৮ সালে তাদের সিট ছিল মাত্র ২টা, সেখান থেকে এক লাফে ২০২৬-এ সোজা ৬৮টা। আর এই ১৯৯১ সালে যখন তাদের সেরা সময় ছিল, তখনও তো সিট ছিল মাত্র ১৮টা। এই পরিবর্তনকে অবিশ্বাস্য ছাড়া আর কি বলা যায়? আর শুধু দেশের মোট আসন সংখ্যাই নয়, এর চেয়েও বড় খবর হল দলটি বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার রাজধানী ঢাকাতেও আসন জিতেছে। হ্যাঁ, ঢাকার ১৫টা সিটের মধ্যে ৫টা। এটা কিন্তু তাদের রাজনৈতিক প্রভাব যে কতটা গভীরে গেছে সেটারই একটা বড় প্রমাণ। তো এই যে এত বড় একটা রাজনৈতিক পরিবর্তন, এটাকে বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন? মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, এই উত্থান একদিনে হয়নি। আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, আমরা কোথায় ভুল করেছি। এখন নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে অর্থপূর্ণভাবে যুক্ত করার জন্য আমাদের কাজ করতে হবে। সব মিলিয়ে একেবারে রাজনীতির আস্তাকুর থেকে উঠে এসে দেশের প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠা জামায়াতের এই জার্নিটা নিঃসন্দেহে সাম্প্রতিক বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় এবং বিস্ময়কর এক কামব্যাক। তাহলে শেষ পর্যন্ত ২০২৬ সালের সংসদে বিরোধী দলের চেহারাটা দাঁড়াচ্ছে ঠিক এই রকম। মোট ৭৭টা বিরোধী সিটের মধ্যে ৬৮টাই কিন্তু জামায়াতে ইসলামীর। তার মানে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে বিরোধী জোটে এখন তারাই ড্রাইভিং সিটে। তো নিষেধাজ্ঞা, দমনপীড়ন আর জোটের রাজনীতির এত লম্বা একটা পথ পেরিয়ে বাংলাদেশ এখন একটা সম্পূর্ণ নতুন রাজনীতিক অধ্যায়ে এসে দাঁড়িয়েছে। এই যে নতুন পরিস্থিতি, এই যে নতুন বিন্যাস, এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আখির কী অর্থ বহন করছে? এই বড় প্রশ্নটা নিয়েই আজ আমরা শেষ করছি।